দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতির গতি প্রকৃতি, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। কেমন আছে অর্থনীতি, এই প্রশ্নকে যদি করা হয় তাহলে ব্যবসায়ীদের দিক থেকে আমরা প্রায়শই শুনতে পাচ্ছি ব্যবসায়ীরা আসলে আস্থাহীন এবং ব্যবসার পরিবেশের জায়গায় তুলনামূলকভাবে গতি খুঁজে পাচ্ছেন না, উৎপাদনশীলতা এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। মোটা দাগে ব্যবসায়ীরা কেমন আছেন, অর্থনীতি কেমন আছে, এই প্রশ্নকে সামনে রেখে ব্যবসার পরিবেশ এবং আস্থা আজকের এই আলোচনায় আমরা খুঁজবার চেষ্টা করব। আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী নেতা আজকে স্টুডিওতে সময় দিয়েছেন, ব্যস্ততার মাঝেও আমরা তাকে স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি রয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আমাদের পরিচিত মুখ। আমরা স্বাগত জানাচ্ছি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আপনাকে। আমরা ধন্যবাদ জানাই আপনাকে। এই অনেকদিন পর স্টুডিওতে পেলাম এবং এই পরিবর্তিত বাংলাদেশ যেটিকে বলা হচ্ছে সেই বাংলাদেশের যে যাত্রা শুরু, তার 5 আগস্ট পরবর্তী সময় আপনাকে আপনার প্রথমবারের মতো এই স্টুডিওতে পেয়েছি। একটু শুনতে চাই যে ব্যবসায়ী হিসেবে, ব্যবসায়ী নেতা হিসেবে আপনি বিভিন্ন সভা সেমিনারে কথা বলছেনও আস্থা অনাস্থার জায়গাগুলো নিয়ে, চ্যালেঞ্জের কথাগুলো নিয়ে। সব মিলিয়ে আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে এসে বিষয়টা কি এরকম হলো যে আসলে একটা ছন্দপতন হয়ে গেল বা সেটিকে আর গতিশীল করা যাচ্ছে না, এরকম কিছু? জিনিসটা আসলে এইভাবে শুরু করা উচিত যে ছন্দ পতন ঘটলো কিনা। ছন্দ পতন আসলে বেশ কয়েক বছর ধরেই কিন্তু ঘটেছে। এটা কিন্তু আমরা নানা কারণে বৈশ্বিক সহ আরো যদি বলি কোভিড পিরিয়ড থেকে শুরু করে আস্তে আস্তে 2022-23 এবং ইউক্রেন যুদ্ধ এবং তার সাথে সাথে যে প্রিভিয়াস গভর্নমেন্ট, সে সরকারের যে ভুল তথ্য এবং ওভারস্টেটেড জিনিসগুলি সব কিছু মিলে কিন্তু আসলে অ্যাকচুয়াল যে পজিশন ছিল সেটা কিন্তু খুব একটা কমফোর্টেবল ছিল না কারোর জন্যেই। এবং ব্যবসায়ীরা কিন্তু বারবার আগের থেকে কিন্তু বেশ উচ্চস্বরে বলে আসছিল যে আর পারা যাচ্ছে না। আপনি যদি খেয়াল করেন যে আমরা 22-23 থেকে কিন্তু আমরা দেখেছি যে এক্সপোর্টের ক্ষেত্রে যদি বলি, তারা কিন্তু বারবার চিল্লাচ্ছিল যে আমার এক্সপোর্ট কিন্তু আমরা করতে পারছি না এবং এক্সপোর্ট কিন্তু ড্রপ করছে, আমরা কম্পিটিটিভ হতে পারছি না। ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যেগুলি, তারাও কিন্তু একই কথা বলছে যে আমরা ঠিকমতো সেল করতে পারছি না, কারণ মার্কেটের ডিমান্ড কমে যাচ্ছে। কনজিউমারের দিকে যদি চিন্তা করি, তারা কিন্তু বারবার বলছে যে কোথায় যাচ্ছি আমরা, ইনফ্লেশন তো অনেক হাই হয়ে যাচ্ছে, আমরা তো চলতে পারতেছি না। তো শেষের দিকে এসে সেই প্রিভিয়াস গভর্নমেন্ট কী করলো, তারা এক্সপোর্ট ফিল্ডে এসে তারা স্যালারি ইনক্রিমেন্ট করলো 56%। গ্যাস 2 ধাপে বাড়ানো হলো, গ্যাসের প্রাইস একবার 16 টাকা করা হলো এবং রেগুলার শিল্পের জন্য যেটা সেটাকে 11 টাকা 50 পয়সা। আবার 2024 ফেব্রুয়ারিতে এসে সেটাকে নিয়ে চলে গেল হলো 30 টাকা এবং আরেকটাকে 31 টাকা 50 পয়সা। এদিকে সাপ্লাইও কিন্তু নাই। আমরা দেখছি এনার্জির সমস্যা এবং আমরা তখন দেখলাম যে ইন্টারেস্ট রেট আস্তে আস্তে বাড়ানো শুরু করলো। সো সরকারের শেষের দিকে এসে কিন্তু এগুলি একটা টালমাটাল। এবং তারপরে তো আসলো কেয়ারটেকার গভর্নমেন্ট। আমাদের একটা বিপ্লবের মাধ্যমে আমরা ইন্টারিম গভর্নমেন্ট পেলাম এবং এটা দরকার ছিল, এটা কাউকে অস্বীকার করার কোনো জো নাই, বিকজ ইট ওয়াজ টু মাচ প্রিভিয়াস। করাপশনের জায়গা থেকে বলি, আমরা সব কিছু বলি, আমরা যদি ইভেন স্ট্যাটিস্টিক্সও দেখি, তাও দেখা যায় যে সমস্ত কিছু একটা রং স্টেটমেন্টের উপরে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে স্টেটমেন্টগুলি এরকমও যে আমাদের জিডিপি নিয়েও কিন্তু প্রশ্ন চলে আসছে। সিটি ব্যাংকের যে জরিপ, সে জরিপে দেখা যাচ্ছে যে এনার্জির উপরকে বেস করে যখন তারা ক্যালকুলেশন করে 2023-24 দেখা যায় যে আমার জিডিপি হলো $300 বিলিয়ন, যেখানে দেখানো হয়েছিল $469 বিলিয়ন। এই যে ডিফারেন্স। তো এনিওয়ে, ইট ইজ এ ভেরি টাফ। আমি যখন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিতে
তখন আপনারা দেখেছেন যে ইভেন ব্যবসায়ী মহলেও কিন্তু ব্যবসায়ী লিডারশিপেও কিন্তু নানান রকম প্রবলেম পরিবর্তন ট্রানজিশন হচ্ছে। আজকে বিজিএমএ বলেন, বিজিএমএটা এই জন্য প্রথমে শুরু হয়ে গেছে যে আমি নিয়ে আসলাম এই জন্য যেহেতু আমি প্রতিনিধিত্ব করেছেন, জি হ্যাঁ, বিকেএমএ বলেন আর ফেডারেশন বলেন। তা বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি যেহেতু ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারারদেরকে রিপ্রেজেন্ট করার এখতিয়ার তার অ্যারাউন্ড বাংলাদেশ, সেহেতু সমস্ত ম্যানুফ্যাকচারার দেখে যে আমার কাছে এসে তারা তাদের প্রবলেমগুলি শেয়ার করতে চাচ্ছে। তখন বুঝলাম যে খালি এক্সপোর্ট সেক্টর না, আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলিও কিন্তু একটা বিরাট ক্রাইসিসের মধ্যে কিন্তু পড়ে গেছে। আমরা আশা করছিলাম যে এই সরকার তার রাইট গভর্নর পিক করেছে এবং আমাদের অ্যাডভাইজার ভালো উপদেষ্টা, হ্যাঁ, ওনারও একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইন্ডাস্ট্রি অ্যাডভাইজার আছে, আমাদের চিফ অ্যাডভাইজার নোবেল লরেট উনি আসছেন, ইউনুস সাহেব, ডক্টর ইউনুস। সো ইট শুড বি ওয়ার্কেবল এবং দে উইল লিসেন এবং তাদের প্রায়োরিটির মধ্যে এগুলি আসবে। আমরা রিফর্ম চেয়েছিলাম, ছাত্র জনতা রিফর্ম চেয়েছিল এবং ইট স্টার্টস উইথ কোথা থেকে শুরু হলো কিন্তু আনএমপ্লয়মেন্ট থেকে। এবং এই যেহেতু জব ক্রিয়েট করা যাচ্ছে না, বৈষম্য বিরোধী আন্দোলনটা কিন্তু শুরু হলো কিন্তু ওইখান থেকে। আর এগুলি কারা অ্যাড্রেস করতে পারবে, এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং খাতেই কিন্তু অ্যাড্রেস করতে পারবে এবং ইন্ডাস্ট্রি ব্যবসায়ীরা কিন্তু সেটা পারবে, এটা কিন্তু অন্য কেউ পারবে না। সো ইকোনমিটা টোটালি নির্ভর করে প্রাইভেট সেক্টরের উপর আমাদের। এবং আমরা জানি যে আমাদের রিফর্ম দরকার, এই কনস্টিটিউশন যেটা নিয়ে ওনারা কাজ করছেন, আমাদের রিফর্ম দরকার, এনবিআর নিয়ে আমাদের রিফর্ম দরকার নানান জায়গায়। বাট ইকোনমিকে ডিস্টার্ব করে কিন্তু রিফর্ম করা খুব ডিফিকাল্ট, কারণ ইকোনমিকে কিন্তু তার জায়গায় চলতে দিতে হবে, ওটাকে কিন্তু আগে সবার আগে অ্যাড্রেস করতে হবে। সেই জায়গাটা মনে হচ্ছে যে ব্যবসায়ীরা টোটালি অ্যাবসেন্স, একটা ইগনোরেন্সের মতন কিন্তু সব ম্যানুফ্যাকচারাররা কিন্তু তাদেরকে মনে করছে। কেন এটা মনে করছে? এবং এই জিনিসগুলি যখন ডিসকাশনে আসে তখন আমরা খেয়াল করে দেখলাম যে আমরা 4টা জায়গায় আমরা একটু আইডেন্টিফাই করলাম, 5টা জায়গা। নাম্বার 1 যে সেফটি সিকিউরিটি। এখন ওই জায়গাটা যেহেতু ওই জায়গাটা রেস্টোর করা হয় নাই, ব্যবসায়ীরা কিন্তু আর সে কনফিডেন্সটা কিন্তু খুঁজে পাচ্ছে না যে এইটা কবে হবে। ভাবছিল যে এটা 1 মাস, 2 মাস, 3 মাস, এখন কিন্তু 5 মাস হয়ে গেল, আজও কিন্তু কোনো সাইন দেখা যাচ্ছে না। তারপরে আইডেন্টিফাই করা গেল যে লেবার হেজিটেশন, হ্যাঁ, এবং এটা শুরু হলো আশুলিয়া থেকে, গার্মেন্টস সেক্টর থেকে, সেটাও কিন্তু ঠিকমতো হ্যান্ডেল করা যায় নাই। এবং প্রবলেমটা অন্য কোনো এরিয়াতে নাই, কিন্তু গার্মেন্টস কিন্তু খালি আশুলিয়াতে না, গার্মেন্টস কিন্তু গাজীপুরে ডিফারেন্ট বেল্টে আছে, নারায়ণগঞ্জ আছে, চিটাগং আছে, কোনোখানে কোনো সমস্যা নাই। এবং একটা জায়গা যদি প্রবলেম থাকে, ওই প্রবলেম যে হ্যান্ডেল না করতে পারে, এটা যদি হ্যান্ডেল না করা যায় তাহলে কোনোখানে হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু তারপরে চলে আসছে লেবার ইস্যুতে যে আইএলওর যে শর্ত, সেগুলিও যেইভাবে করে ডিসকাশন হচ্ছে তাতে মনে হচ্ছে যে সব কিছু দিয়ে দিতে সরকার রাজি। বাট ওই ধরনের জিনিস যদি করে ফেলে, গভর্নমেন্ট এগ্রিমেন্ট করে ফেলে, তাহলে এটা হবে একটা মস্ত ক্ষতিকর ফর দ্য নেশন, আর ইন্ডাস্ট্রি বাংলাদেশে করা যাবে না। সো এটা নিয়ে কিন্তু এখন আমরা ব্যবসায়ীরা একসাথে কাজ করা শুরু করেছি অলরেডি উপদেষ্টাদের সাথে, যে কোনো অবস্থাতে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা একমত হতে পারবো না, যেটা ইন্ডিয়াও অ্যাকসেপ্ট করে না, আমরা সেটা আবার কিভাবে অ্যাকসেপ্ট করব। সো এই যে এটাও একটা কিন্তু ইস্যু। তারপরে আসলো হলো এনার্জি। এখন শোনা যাচ্ছে যে হঠাৎ করে দাম নিয়েও কিন্তু কথা হলো যে এই 31 টাকাও বলে 75 টাকায় নিয়ে যেতে পারে, নতুন করে কেউ করলে সেইভাবে একটা প্রপোজাল গেছে। এবং এক্সিস্টিং ইন্ডাস্ট্রি এক্সপানশন করতে গেলে সেখানে ডাবল করে দেওয়া হবে। ইকোনমিক জোন ছাড়া ইন্ডাস্ট্রি করা যাবে না। ইন্টারেস্ট 9 থেকে 16 হয়ে গেছে, এটা আরও বাড়তে পারে। এবং এই যে জিনিসগুলি, তাতে বোঝা যাচ্ছে যে ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। মানে ব্যাংকিং সেক্টর নিয়ে কিন্তু এখন আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা বাংলাদেশ ব্যাংকেও কিন্তু সেদিন গিয়েছিলাম, এবং মেজরিটির কথা হলো যে ভাই আমাকে এক্সিট পলিসি দাও, ম্যানুফ্যাকচারার বলতেছে। আমি জানি না আপনি কতটুকু জানেন যে যারা কটেজ মাইক্রো
তাদের কিন্তু অলমোস্ট 50 থেকে 55% কিন্তু দেউলিয়া হয়ে গেছে গা, এবং মিডলে কিন্তু অনেকে দেউলিয়ার পথে। যেমন ক্লাসিফিকেশন একটা যে সার্কুলার, সেখানে এটা 6 মাস হলে ক্লাসিফাইড হয়ে যাবে, এখন সেটাকে ওনারা 3 মাসে আনার চেষ্টা করছে এবং মার্চে গিয়ে। সো এনিওয়ে, আই হোপ দ্যাট আমরা সেদিন এটাকে নিয়ে বাংলা ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছি, উনি বলেছে যে আচ্ছা উনি কাজ করছে। ওনারা IMF এর প্রেসক্রিপশন ধরে যদি কাজ করে তাহলে আবার ইন্ডাস্ট্রি কিন্তু কোনো ইন্ডাস্ট্রি থাকবে না। এবং আমরা এই অনুষ্ঠানে আমি গ্যারান্টি দিতে চাই যে আমরা যদি ILO প্রেসক্রিপশন ফলো না করি, $1.5 বিলিয়ন আমাদের দরকার নাই, আমরা এই দেশ থেকে কিন্তু $3 থেকে $4 বিলিয়ন এমনি এনে দিতে পারবো, কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং খাত থেকে। কিন্তু সো সরকারকে কিন্তু ভাবতে হবে, IMF এর প্রেসক্রিপশনে পৃথিবীর কোনো দেশে আগাইতে পারে নাই। হ্যাঁ, আমরা ডিসিপ্লিন হইতে পারি, আমরা কিছু কিছু জায়গায় ডিসিপ্লিন হবো, কিন্তু আগে আমাদের ইন্টারেস্ট দেখতে হবে যে আমার ইন্ডাস্ট্রিকে কেমনে সার্ভাইভ করা যায়। সো যখন চিন্তা করা হয়, ব্যবসায়ী যখন চিন্তা করে যে ওনারা খালি IMF এর প্রেসক্রিপশন, দেন ইটস রং। ব্যাংকিং সেক্টর নিয়ে আমাদের কিন্তু এখন কাজ করা হয়ে গেছে, কারণ এই রেটে কাজ করলে কোনো অবস্থাতে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু ভায়োল হবে না। আবার এক্সপোর্ট সেক্টরের মধ্যে আসল জায়গায় হলো গার্মেন্টস এবং টেক্সটাইল, এবং সেখানে ইনসেন্টিভ উইথড্র করা হচ্ছে, এবং সেটাকে যখন বলা হচ্ছে যে আপনি ইনসেন্টিভ উইথড্র করেন না বিকজ ইট উইল বি ভেরি ভেরি এক্সপেন্সিভ, ইন্ডাস্ট্রি কিন্তু কম্পিটিটিভ থাকবে না। এখন এটাকে যদি ওনারা অন্যভাবে ব্যাখ্যা করে যে না আর সাপোর্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার আরেক জিনিস, এবং সেটাই কিন্তু ওনারা এখন পর্যন্ত ভাবছে। আমরা চেষ্টা করছি যে ওই জায়গাগুলি ওনাদেরকে কম্পারেটিভ স্টেটমেন্ট এনে ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন ভিয়েতনাম ও চায়না কি দিচ্ছে, কেন দিচ্ছে, কারণ এই টেক্সটাইল এবং RMG সেক্টর হলো হাইয়েস্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে বলেই কিন্তু সবাই এটাকে ধরে রাখতে চাচ্ছে। থার্ড হলো NBR, আমরা NBR রিফর্ম চাচ্ছি। আমরা NBR এর যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, যেভাবে ধাম করে TDS বা HS কোড ধরে সেটাকে মিসডিক্লারেশন বলে 400% ট্যাক্স করে দিচ্ছে, আমরা এগুলি নিয়ে যখন ডিসকাশন করি, ইট ওয়াজ এ ভেরি পজিটিভ ফিডব্যাক উই গট ইট ফ্রম দ্য NBR চেয়ারম্যান। কিন্তু এর পরবর্তীতে দেখি যে হঠাৎ করে কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে এটাকে 10%, এটাকে 15% করে ভ্যাট ইম্পোজ করে দেওয়া, এই যে জিনিসগুলি, এগুলি আসলে আলটিমেটলি কি করে এবং আলটিমেটলি হচ্ছেটা কি? আপনি যদি খেয়াল করেন যে ADB বাস্তবায়ন হয়েছে মাত্র 12.29% লাস্ট 5 মাসে, এবং এটার সাথে রিলেট করে কারা? ডোমেস্টিক ইন্ডাস্ট্রি। আজকে যদি স্টিল রড বলেন, এই ইন্ডাস্ট্রির সাথে কিন্তু রিলেটেড, এই ADBর সাথে। আজকে যদি আমি বলি সিমেন্ট, এই ইন্ডাস্ট্রির সাথে। এখন দেখেন ওদের কিন্তু 40% প্রোডাকশন হচ্ছে না, বিকজ ডিমান্ড ইজ নট দেয়ার। এখন ADBও বাস্তবায়ন হচ্ছে না, এদিকে ইনফ্লেশন ওয়াজ ভেরি ভেরি হাই। হ্যাঁ, সুতরাং কনজামশন নাই, গ্যাস দিতে পারছে না, এবং এই যে জিনিসগুলি, এগুলি যখন হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে ম্যানুফ্যাকচারের জন্য ইট ইজ এ অ্যালার্মিং যে ভাই কি করলাম, আমরা কি বাঁচবো, আমার এক্সিটটা কোথায়? এই ভাবনাটা আসলে কিন্তু খুব রিস্কি ফর দ্য ইকোনমি, এবং এই জায়গাটা আমরা আশা করেছিলাম যে ইকোনমির এই যে জায়গাটা, এটা কিন্তু ব্যবসায়ীদেরকে নিয়ে সরকার কিন্তু ঘন ঘন বসবে, এবং সেখানে দেখা যাচ্ছে যে দেয়ার ইজ বিগ গ্যাপ, দে ডোন্ট ফিল লাইক টু ডিসকাস ইভেন। কই, আমি তো এখন পর্যন্ত দেখি না যে আমাদের সাথে বসে ডিসকাশন করবে যে আসলে কি করা যায়, এবং কিভাবে আমরা এগুলিকে অন্তত ইন্ডাস্ট্রি যেগুলি এক্সিস্টিং আছে এগুলি অন্তত আমাদের টেনিওরে আমরা সার্ভাইভ করাবো যদি গ্রোথও না করাইতে পারি। এবং উই ক্যান সি যে গ্র্যাজুয়ালি ক্রেডিট গ্রোথ কিন্তু ড্রপ করতে করতে 7.66-এ চলে আসছে, LC ওপেনিং হচ্ছে না, ইটস বিন ড্রপ ডাউন। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল মেশিনারি ড্রপ করছে হলো মোর দেন 22%, ইন্টারমিডিয়েট ড্রপ করছে হলো এবার 16%। তাহলে কোথায় সুখবর? এরপরেও যদি অ্যালার্মিং ফিল না করে, এরপরেও যদি সরকার যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি সেই পেইনটা ফিল না করে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে ম্যানুফ্যাকচারারদের কাছে, অ্যাটলিস্ট আমি যেহেতু ম্যানুফ্যাকচার নিয়ে ওনাদের সবাইকে রিপ্রেজেন্ট করতেছি, উই আর রিয়েলি স্কেয়ার্ড। একটা উদ্বেগ আসলে আপনারা প্রকাশ করছেন।
জি, এটা নিঃসন্দেহে যে ব্যবসায়ীরা আসলে অনেক রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা সবসময় বলি যে আমাদের বাংলাদেশের ইকোনমিটা প্রাইভেট সেক্টর ড্রিভেন, যেহেতু প্রাইভেট সেক্টরের উপর একটা বড় নির্ভরতা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট সেক্টরের অবস্থা এখন সব থেকে একটু রুগ্ন আর কি, আপনারা যেটি বারবার বলছেন। এবং জ্বালানি নিয়ে আপনারা একটা বড় অভিযোগ, বিশেষ করে টেক্সটাইল যারা আছেন, যারা কাজ করছেন জ্বালানির জায়গাটাতে আসলে, কিন্তু সরকারের দিক থেকে আপনারা যে যখন আলোচনার সুযোগ যতটুকুই পাচ্ছেন সেখান থেকে তাদের কাছ থেকে আসলে কি ধরনের আশ্বাস পাচ্ছেন, মানে সমাধানের কোনো উদ্যোগ দেখছেন কিনা এই সংকটগুলোর? আমরা যখন আমি একটা এনার্জি আমরা সেমিনার করি, সেমিনারে সেখানে যখন অ্যাডভাইজার আসলো, অ্যাডভাইজারকে আমরা কিন্তু অপশনগুলি বলেছিলাম, অল্টারনেটিভ অপশন আমরা কি করতে পারি, আমরা ওনাদেরকে অপশন দেখাতে পারি। আমরা ওনাদেরকে বলতে পারি যে আমাদের এটা দরকার, আমাদের কম্পিটিটিভ প্রাইসে। দেখেন ইন্ডাস্ট্রি হয়েছে বিকজ সস্তা গ্যাস ছিল, গ্যাস, এবং ইট ইজ এফ্লুয়েন্ট গ্যাস ওয়াজ অ্যাভেলেবল, এটাই কিন্তু বলা হচ্ছিল, এবং সেটা নিয়েই কিন্তু আসা হয়েছে, এবং যে কারণে ক্যাপটিভ পারমিশন দেওয়া হইল ইন্ডাস্ট্রি করার জন্য, ক্যাপটিভ পাওয়ার, এবং আমরা সেটার উপর বেস করে কিন্তু আসছিলাম। এখন আমরা গত 5-10 বছরে কি দেখতেছি, বাংলাদেশে গ্যাস বলে এনাফ নাই। ওকে, গ্যাস এনাফ নাই, আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, ফাইন। কিন্তু আজকে আমার দেশের যে গ্যাস, সেটা আমি ইন্ডিয়াতে দেখি যে তাদের দেশে যে গ্যাস সেটা তারা ইন্ডাস্ট্রিকে দিচ্ছে, যাতে ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ ওয়েতে তারা সাপ্লাই করতে পারে, এবং তারা ইম্পোর্ট যেটা করতেছে সেটা কিন্তু তারা ইউজ করতেছে হলো পাওয়ার সেক্টরে। আর আমার দেশে কিন্তু জাস্ট রিভার্স, ওটাকে ইউজ করতেছে পাওয়ার সেক্টরে, এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে আনতেছে। এবং আমার দেশে কয়লা আছে, আমি কিন্তু কয়লাটা নিয়ে কিন্তু ভাবতে দেখতেছি না, ওই সরকারও ভাবে নাই, এই সরকারও কিন্তু ভাবতে চাচ্ছে না। আমরা অপশন অল্টারনেটিভ দেখিয়েছি, কিন্তু ওনারা ওই লাইনে ডিসকাশনে কিন্তু খুব একটা বেশি আগ্রহী না, হয়তো সময়টা লিমিটেড, হয়তো এই জন্য না। কিন্তু এই সরকারের কিছু অ্যাডভান্টেজ আছে, কিন্তু এই সরকার কিন্তু জিনিসগুলি স্টার্ট করে দিয়ে যেতে পারে। কয়লা যদি এনভায়রনমেন্ট নিয়ে আর ভোটের রাজনীতি নিয়ে যদি চিন্তা করা হয়, যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট জন্য ডিফিকাল্ট, সেটা কিন্তু এর জন্য কিন্তু সে ডিফিকাল্টিজ নাই, বাট দে আর নট থিঙ্কিং অ্যাট দ্যাট ওয়ে। আজকে কস্ট, ওয়াই দ্য এনার্জি কস্ট ইজ হায়ার, আমরা দেখতেছি যে আমাদের ক্যাপাসিটি চার্জই ইজ হায়ার দেন আবার প্রোডাকশন কস্ট। তাহলে ওই জায়গায় তো এই সরকার কাজ করতে পারতো, এই ইন্টারিম গভর্নমেন্ট ইজিলি কিন্তু ফাংশন করতে পারে, যে ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, যেগুলি আমার দরকার নাই তো সেগুলি কেন আমি কেয়ার করি না। কিন্তু তখন দেখি যে that is not clear, they are not themselves is not clear। এবং এখন আমাদেরকে জানানো হলো যে গ্যাসের এনাফ সাপ্লাই থাকবে, ওয়ারাজ এখন পর্যন্ত কিন্তু অনেক জায়গায় গ্যাসের সাপ্লাই নাই, ইন্ডাস্ট্রি কিন্তু বসা। আজকে ধামরাই বলেন আর ইয়াই বলেন, গাজীপুরের কিছু এলাকা বলেন, নারায়ণগঞ্জে বলেন, অনেকখানে কিন্তু ওই প্রবলেম রয়ে গেছে কিন্তু স্বাভাবিক উৎপাদন, এবং ওটা সুনির্দিষ্ট কোনো পলিসি দেখতেছি না ওনারা যে করবে। যে আজকে ইভেন সোলার আপনি যে সোলারকে কম্পিটিটিভ করবেন, সে সোলার কম্পিটিটিভ করতে গেলে আপনি দুইটা জায়গায় আপনি স্ট্রাকচার আর ইয়া নিয়ে কিন্তু আপনি ওদের ট্যাক্স জিরো করতে পারেন, কই, বাট উই আর পয়েন্টিং ইট আউট। আমরা আরও কথা বলবো একটা ছোট্ট বিরতির থেকে ফিরে এসে। দর্শক, আজকে আমাদের সঙ্গে অর্থনীতি ভাবনায় আমরা ব্যবসার পরিবেশ, ব্যবসায়ীদের আস্থা নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সভাপতি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ। আমরা একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি সমসাময়িক অর্থনীতির নানা বিষয় নিয়ে, বিশেষ করে ব্যবসার পরিবেশ এবং আস্থা নিয়ে আমরা আজকে আলোচনার যে শিরোনাম সেটি ধরে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে একজন ব্যবসায়ী নেতা সময় দিয়েছেন, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আমাদের সঙ্গে রয়েছেন। আরও একবার স্বাগত আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আপনাকে। আমরা বিরতির আগে আপনি অনেকগুলো আসলে ব্যবসায়ী হিসেবে ননস্টপ বলে যাচ্ছিলেন, আমি শুনছিলাম, সেটা শুনে আসলে এক ধরনের অ্যালার্মিং বিষয়গুলো বলছিলেন। চ্যালেঞ্জ তো আছেই, অনেক রকম সংকট, অনেক রকম বাধা,
এরপরেও বাংলাদেশে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট অথবা 5 আগস্ট পরবর্তী আমরা একটা বৈষম্যহীন একটা সুন্দর বাংলাদেশের একটা স্বপ্ন দেখছি। সেই জায়গায় আসলে ব্যবসায়ী হিসেবে এই সংকটগুলোর সমাধান কি দেখেন? আপনার পরামর্শের জায়গাটা কি, সুপারিশের জায়গাটা কি? না, ধন্যবাদ। এটা নিয়ে আমরা কিন্তু কাজ করছি। প্রথমে একটা জিনিস আমাকে কিন্তু স্বীকার করতে হবে, সেটা হলো যে আগের ডাটাগুলো কিন্তু কারেক্ট ছিল না। হ্যাঁ, এখন ডাটাগুলি বোধহয় কারেক্ট হয়ে আসছে। ফর এক্সাম্পল, সেখানে ম্যানিপুলেশন হচ্ছে না। ফর এক্সাম্পল, এখন পর্যন্ত কিন্তু প্রশ্ন যে আসলে আমাদের দেশের পপুলেশন কত? আমরা কখনো বলি 17 কোটি, কখনো 18 কোটি। ইম্পর্টেন্ট, ইকোনমিস্টদের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। এটা কি 17 কোটি, কেউ বলে 17 কোটি 19 লাখ, কেউ বলে 17 কোটি 29 লাখ, কেউ বলে 18 কোটি। এই যে বাট একটা সময় খালি এটা 17 কোটি 17 কোটি 17 কোটি শুনতেছি, বাট অ্যাকচুয়াল ফিগারগুলি কিন্তু এখন আসা উচিত। আজকে এক্সপোর্ট আপনারা দেখছেন যে আপনারা কিন্তু গার্মেন্টস সেক্টরকে সবাই মানি লন্ডারার বানিয়ে দিয়েছিলেন গত 2 বছর ওই সরকারের সময়, যে ওরা $10 বিলিয়ন $12 বিলিয়ন ওরা এক্সপোর্ট বেশি করছে, এক্সপোর্ট করেছে, অথচ তাদের $10 বিলিয়ন আসে নাই। এবং $47 বিলিয়ন আপনারা গত বছর এপ্রিল পর্যন্ত, ওই ফিনান্সিয়াল ইয়ার 23-24 এপ্রিল পর্যন্ত দেখা গেছে $12 বিলিয়ন ইনফ্লেটেড করা হয়েছে, এবং গত 10 বছর $65 বিলিয়ন ইনফ্লেটেড করা হয়েছে। তার মানে এখন ধরে নিচ্ছি ইট ইজ এ কারেক্ট ফিগার। এখন দেখাচ্ছে 23-24 টোটাল এক্সপোর্ট বাংলাদেশের হয়েছে হলো $40 বিলিয়ন, বিলো 50 আমরা। হ্যাঁ, এবং গার্মেন্টস হলো 36 বিলিয়ন, অথচ এটাকে কিন্তু 45 আগে শো করা হয়েছে। আগে সরকার বলেছিল 2021 তো এটাকে 50 বিলিয়নে। হ্যাঁ, এবং এখন বলা হচ্ছে যে না, গার্মেন্টস সেক্টরের রিকভারি কিন্তু ভালো, ইটস অনলি $500 বিলিয়ন জন্মের থেকে এই পর্যন্ত যে রিকভারি আসে না। এটা হইতেই পারে, কিন্তু আপনি এত বিলিয়নস অফ ডলার এক্সপোর্ট করছেন, যদি আমি 30 বিলিয়নকেও যদি আমি 10 বছর ধরি, 300 বিলিয়নে যদি $500 বিলিয়ন না এসে থাকে, ওটা তো ডিসকাউন্টের জন্য হইতে পারে, ইয়ার জন্য হইতে পারে। আর কিছু তো আমাদের স্বনামধন্য 2-4টা ব্যবসায়ী আছে, সেটা ওপেন, তার মধ্যে ম্যাক্সিমাম একটা বা একটা এরকম 2-4টা কেয়া মতন কোম্পানি। এনিওয়ে, সো ফিগারগুলি আমার মনে হয় যে ইট ইজ কামিং আপ কারেক্টলি, এটা একটা ভালো জিনিস। দ্বিতীয় হলো যে আমি যা বললাম এর আগে, আসলে এগুলি হলো আউট অফ ফ্রাস্ট্রেশন অফ দ্য ব্যবসায়ীদের, এবং এগুলি যখন আমাকে শুনতে হইলো এবং আমাদের যখন এক্সপেরিয়েন্সগুলি এগুলি হলো, আমরা উই হ্যাভ সেট টুগেদার, আমরা এখন এগুলির পেপার রেডি করছি। আমরা মনে করি যে আমাদের উচিত হলো এখন সলিউশনগুলি সরকার সামনে তুলে ধরা। ফর এক্সাম্পল, যেমন ব্যাংকিং সেক্টর, হ্যাঁ, আমরা সেখানে বাংলাদেশ ব্যাংকে গেলাম, আমরা বাংলাদেশ ব্যাংকে গিয়ে বাংলাদেশ ব্যাংকে আমাদের প্রপোজালগুলি কিন্তু কিছু দিয়ে আসলাম, যে এই মুহূর্তে আপনারা ক্লাসিফিকেশন 6 মাসের জন্যই রাখেন, 3 মাসে রাখেন না, এটা 2025 পর্যন্ত নিয়ে চলে যান। আমরা ওনাদেরকে বললাম যে সিঙ্গেল বড়োয়ার যে লিমিট, ব্যাংকের লিমিট, যেহেতু এটা 15% আছে, এটাকে 25% নিয়ে যান, এবং এটা যদি না নেন তাহলে মানুষ কিন্তু, ব্যবসায়ীরা কিন্তু এলসি ওপেন করতে পারতেছে না ব্যাংকের থেকে। আর এই যে ফান্ডেড 15 কে 25, এটা রিজনটা হলো যে আমার তো ডলার ডিভ্যালিউ হলো 40%, সো ওখানে তো ব্যাংক তো ওই 15% হলে যে সিঙ্গেল বড়োয়ারের যে লিমিট, সেটা তো আর থাকতেছে না। এটা নাম্বার অফ ব্যাংক বাড়াইয়া এটা করা কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রির জন্য ইজ এ ভেরি ডিফিকাল্ট। আমরা সেটা ওনাকে বলে আসছি, আমরা ওনাদেরকে সাজেশন দিয়ে আসছি যে একটা কোম্পানি যদি সিক হয়ে যায়, একটা গ্রুপ, মানে যদি 5 জন ডাইরেক্টর যদি কমন 10টা ইন্ডাস্ট্রিতে থাকে, কোম্পানিতে থাকে, এবং তার একটা ইন্ডাস্ট্রি হলে সে কিন্তু আর অন্য কোম্পানিগুলিও কিন্তু আর কাজ করতে পারে না, এবং সেটাকে হিসেবে করে। আপনি সেটাকে সিঙ্গেল ইন্ডাস্ট্রি হিসাবে সেটাকে আপনি ট্রিট করেন, আপনি গ্রুপ হিসাবে সেটাকে ট্রিট করেন না। যদি সে আন্ডার গ্রুপ লিস্টেড যদি না করে থাকে, এটা অ্যাজ পার জয়েন্ট স্টক কোম্পানি, তাকে গ্রুপের আন্ডারে লিস্টেড হলেই কিন্তু আপনি এটা গ্রুপ হিসেবে ট্রিট করতে পারেন। আমরা ওনাদেরকে সেই ডাইরেকশনটা দিয়ে আসছি, সেই অ্যাডভাইসটা করে আসছি। আমরা ওনাদেরকে বলেছি আমাদেরকে এক্সিট পলিসিটা দেন, কারণ অনেকে কিন্তু পাচ্ছে না, হয়তো সে চেষ্টা করতেছে, সে নানান কারণে হয়ে পড়েছে। হ্যাঁ, এই যে আজকাল পলিটিক্যাল ক্রাইসিস বলেন, আজকে যদি ইন্ডাস্ট্রির বলেন, এবং হঠাৎ করে যদি সেলস ড্রপ করে, গ্যাস নাই, হ্যাঁ, এটার জন্য আপনারা
আমার মনে হয় যে যে আমেরিকা যে চ্যাপ্টার 11 আছে সেই আঙ্গিকে যদি আপনারা এক্সিট পলিসি করেন, দেওয়ালিয়া আইনটা করেন, তাহলে হবে কি ওই ইন্ডাস্ট্রিটা এক্সিটটা নিতে পারে, তার ওই গ্রুপের অন্য কোম্পানিগুলি তখন ডিস্টার্ব আর হয় না। বা ওই মানুষটা, যে মানুষের ইন্ডাস্ট্রি সে দেউলিয়া আইনে ডিক্লেয়ার করলো, সে তখন আবার নতুন করে অন্য আরেকটা ইন্ডাস্ট্রি করতে পারে বা তার সন্তানেরা করতে পারে। এই আইনটা কিন্তু থাকা উচিত। এটা ইন্ডিয়াতেও আছে, পৃথিবীর সবখানে আছে। তো এই ধরনের অ্যাডভাইসগুলি কিন্তু আমরা ওনাদেরকে করে আসছি। আমরা এনবিআরে মনে করি যে এনবিআরও আমাদের অনেকগুলি সুপারিশ কিন্তু যাওয়া দরকার। এবং তার মধ্যে যেমন ধরেন এনবিআর রিফর্মে আমরা মনে করি যে এই পলিসি শুড বি এ সেপারেট আর এক্সিকিউশন শুড বি এ সেপারেট। এটা একটা পলিসি হতে পারে। আরেকটা হতে পারে যে আরেকটা হলো যে অ্যাপিলেট, এনবিআরে যে অ্যাপিলেট ডিভিশন, সেই অ্যাপিলেট ডিভিশনে যারা রানিং অফিসার আছে তারা ওখানে কমিটিতে কিন্তু মেম্বার হওয়া উচিত না। এখানে মেম্বার হওয়া উচিত হলো একটা এক্সপেরিয়েন্স যে রিটায়ার্ড ওরকম একজন ওখানে থাকতে পারে, কাস্টমস অফিসার, যে ইনকাম ট্যাক্সের যার এক্সপার্টাইজ সে বসলো, যার ভ্যাটের এক্সপার্টাইজ, ওরকম মানুষগুলিকে পোলে রাখা। এবং যখন যেই কেসটা আসবে এরা যাতে ওখানে বসে, রিটায়ার্ড একটা জাস্টিস থাকলো, যেসব জাস্টিসদের এই সংক্রান্ত ট্যাক্স সংক্রান্ত নলেজগুলি আছে, এবং ব্যবসায়ের থেকেও একটা দুইটা থাকলো, তাহলে হয় কি যে ফেয়ার একটা ইয়াটা পাবে। এবং এনবিআরে তখন অনেক কিছুই কিন্তু ইজি হয়ে আসবে। জি, আনোয়ার চৌধুরী পারভেজ, একটু জানতে চাইব যে আপনি বিরতির আগেও বলছিলেন আইএলও, আইএমএফ প্রেসক্রিপশন, এই কথাগুলো বারবার আসছিল এই কারণে যে আমরা দেখেছি ব্যবসায়ীদের মধ্যেও এটা নিয়ে এক ধরনের খুব উদ্বেগের কথা শোনা যায়। কিন্তু আইএমএফ বা আইএলও তারা তো একটা কমপ্লায়েন্সের কথাই আসলে বলেন, সেট অফ স্ট্যান্ডার্ডের কথা বলেন। সেই জায়গাটা তো আমরা পজিটিভলিও নিতে পারি, সেটি কি নেওয়ার সুযোগ আছে কিনা? দেখেন, আপনি যখন সব কিছু হজবরলের মধ্যে যখন আপনি পড়ে আছেন, তখন ওই হজবরলের মধ্যে হঠাৎ করে পুরা কমপ্লায়েন্স বসায় দিলে ইট ওন্ট ফাংশন। তখন অনেক কিছু কিন্তু নড়বড় হয়ে যাবে। এখান থেকে টাকা সব চলে গেছে গা। হ্যাঁ, আজকে বলা হচ্ছে যে ক্লাসিফাইড হয়ে গেছে হলো 2,78,84,000 কোটি টাকা, এখানে তো অনেক ইচ্ছাকৃত খেলাপিও রয়েছে, সেই দায় কার? এবং এই যে ইচ্ছাকৃত খেলাপি, যে আপনি সুন্দর কথা বললেন, ইচ্ছাকৃত খেলাপি, এবং আমরা ঘুরাফেরা দেখি 10 জনের নাম আসে বারবার। আমরা এটা গত 15 বছর ধরে কিন্তু দেখে আসছি, কিন্তু শাস্তি হয়নি। এবং এদেরকে কারা করলো? এদেরকে তো বাংলাদেশ ব্যাংকও তো করলো। আমরা বিগত সরকারের সময় দেখেছি বাংলাদেশ ব্যাংকও সরকারি প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল, অন্যান্য ব্যাংকও তো ওদেরকে করলো। ওদের কি হলো? আপনি সেই জায়গাগুলি এখন টার্গেট করেন। আপনি যেটা চলে গেছে এটা আপনার অন্য প্রসেসে আনার চেষ্টা করেন, ওটাকে আপনি ব্লক হিসেবে ট্রিট করেন। কিন্তু এই 10 জন 15 জনের যারা, এই 15 জনই তো আপনার ক্লাসিফিকেশনের 60% 70% ওরা করে ফেললো। আর যদি 30-40% থাকে, এটা কথা, তার মধ্যে কজন ইচ্ছাকৃত হইল, কজন ইচ্ছাকৃত করলো না, আর কজন ভিকটিম হলো? ভিকটিমও তো অনেকে হয়ে গেছে গা। এই সরকারের ব্যবসা করছে, সাকসেসফুল হয়েছে, ওই সরকার এসে আমাকে ব্যবসা করতে দেয় নাই, এরকমও তো মানুষ হয়েছে। আজকে আশুলিয়া ফ্যাক্টরিগুলি 1.5 মাস ধরে চলতে পারে নাই, ওখানে 3-4টা যদি সিক হয়ে যায়, ওটার জন্য কি ওই ফ্যাক্টরি দায়ী? আজকে গ্যাস বিল যে বাড়লো, ঠাস করে বাড়ায় দিলেন, ইন্টারেস্ট ঠাস করে বাড়ায় দিলেন, এবং আপনি গ্যাস প্রেশার দিচ্ছেন না, এটার জন্য যে এই ইন্ডাস্ট্রিগুলি সাফার করতেছে, এটার জন্য কি এই ইন্ডাস্ট্রি গভর্নমেন্টকে কেস করতে পারে না? আজকে তো আমি চাইতে পারি ব্যবসায়ী হিসাবে, ম্যানুফ্যাকচার হিসাবে, আমার দোষটা কোথায়? আমি এখন যেটা মনে করি যে সরকারের উচিত, আমি ডিসিপ্লিন হব, আমি কমপ্লায়েন্স মেনটেন করব, বাট নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার ইকোনমি। আমি আমার ইকোনমি ধ্বংস হবে, এই অ্যাসেসমেন্ট, ইম্প্যাক্ট স্টাডি তো ওনাদেরকে জানতে হবে, করতে হবে। আজকে কতগুলো এমপ্লয়মেন্ট এটার সাথে রিলেট করতেছে। একটা ইন্ডাস্ট্রি একজন করতে পারে, যে মুহূর্তে এটা ইন্ডাস্ট্রি হয়ে গেল, এটা কিন্তু ন্যাশনাল অ্যাসেট হয়ে গেল। এবং ন্যাশনাল অ্যাসেট যদি হয়, পলিসি মেকার অর দ্য গভর্নমেন্ট হু আর ইন ইট, এটা হোক পলিটিক্যাল গভর্নমেন্ট, হোক ইন্টারিম গভর্নমেন্ট, it is equally responsibility to protect এবং to keep it survive.
যে আমি আপনার কথা শুনে আসলে বুঝতে পারছি আপনারা কতটা ক্ষুব্ধ আসলে যে নো দ্যাটস দ্য রিয়ালিটি জি আমি এখানে কারো মার্সি খুঁজতেছি না কিন্তু জি ব্যবসায়ীরা আসলে আমরা আসলে গোটা সিস্টেমটাই এতটা কোলাপস হয়ে গিয়েছিল গত 15 বছর আমরা দেখেছি দুর্বৃত্তায়ন রাজনীতি দিয়ে সেটি বাংলাদেশ ব্যাংকে ব্যবহার করা সবকিছু প্রাতিষ্ঠানিক দুর্নীতিকরণ করা আলটিমেটলি পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এগুলি আপনি ঠিকমতো করতে পারবেন না বাট কিছু কিছু জিনিস পলিটিক্যাল গভর্নমেন্ট যাতে মিসইউজ আর না করতে পারে সেই ধরনের পলিসি কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করে দিয়ে যেতে পারে এবং তারা সেই উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আমি কিন্তু ইকোনমিতে সেই এফেক্টটা কিন্তু দেখতে পাই নাই আচ্ছা এখনো রিফ্লেক্ট আসেনি আজকে যদি এনবিআর এর ভাবনা উচিত ছিল নেটটা কিভাবে বাড়াবে সে নেট না বাড়ায়া শর্টকাট ওয়ে সেই আগের মতন যে ব্যাট বাড়ায়া দাও ভ্যাট বাড়ানোর আমরা এটা নিয়ে কথা বলতে চাই আমরা আরও কথা বলবো আরেকটা বিরতি নেবার সময় হয়েছে আমরা বিশেষ করে বিনিয়োগ ব্যবসায়ীদের আস্থা নিয়ে আপনি যে সংকটের কথা বলছেন সেটা নিয়ে আরও কথা বলবো আরেকটা বিরতির পর দর্শক আজকে আমাদের সঙ্গে আনোয়ার আলম চৌধুরী পারভেজ রয়েছেন ব্যবসায়ী নেতা বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি আমরা কথা বলছি ব্যবসার পরিবেশ ব্যবসায়ীদের আস্থা সব মিলিয়ে আসলে অর্থনীতির স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করছি আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন দর্শক বিরতির পর আরও একবার স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়ী নেতা আনোয়ার আলম চৌধুরী পারভেজ সভাপতি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি আরও একবার স্বাগত জানাচ্ছি আনোয়ার আলম পারভেজ আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি আপনি অনেক আজকের এই আলোচনায় আমরা যতক্ষণ ধরে আলোচনা করছিলাম অনেক ক্ষোভ অনেক রাগ অভিমান যাই বলি না কেন এটা রাগ না এটা ক্ষোভও না আই এম জাস্ট ট্রাইং টু ব্রিং ফরওয়ার্ড দ্য রিয়ালিটি ইকোনমি ডিপেন্ড করে হলো ব্যবসায়ীদের উপর এবং এই ব্যবসায়ী কারা এরা কিন্তু উদ্যোক্তা কিন্তু তাদের রাজনীতিতে কতটুকু যুক্ত হওয়া উচিত মনে করেন ব্যবসায়ী হিসেবে আসলে আগামী দিনের কথা যদি বলেন আপনি আমি মনে করি যে ব্যবসায়ীদের কোনো অবস্থাতে পলিটিক্সের মধ্যে ঢোকা উচিত না কারণ ব্যবসায়ী কিন্তু বিগত সময় তো আমরা উল্টো পথে হেঁটেছি আমি সব সময় আমি আগাগোড়া সব সময় বলেছি আমি আপনাদের এখানে কিন্তু বলে গেছি যে আই ডোন্ট সাজেস্ট দ্য ব্যবসায়ী শুড গো টু দ্য পলিটিক্স হ্যাঁ ও তার ট্রেড পলিটিক্স করতে পারে তার ট্রেডকে কিভাবে সে উন্নয়ন করবে বিকজ হি নোজ তার এক্সপার্টাইজ হলো ওখানে এবং তার মাথার মধ্যে কিন্তু সব সময় যে আমি ইনভেস্টমেন্ট করব আমি প্রফিট আর্ন করব সেখানে আমি জনগণ মাসপিপলকে নিয়ে কাজ করা কঠিন কর্পোরেট কালচারটাকে আরো স্ট্রেনথেন করব আমি এই জায়গা এটা হলো আমার এক্সপার্টাইজ আমি গভর্নমেন্টে দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করব আর যে রাজনীতি করে সে কিন্তু ছোটবেলা থেকে সে মানুষের সাথে মিশে মানুষের ঘাম দিয়ে তাকে উপকার করে তার জন্য একটু আগায় দেওয়া কে কোথায় বিপদ কে কোথায় কি ইট ইজ এ ডিফারেন্ট ফিলিংস ইটস এ ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার এবং সে কিন্তু ওইভাবে গ্রুম আপ হয় এবং আনফর্চুনেটলি আমরা কি দেখলাম গত 10-15-20 বছর ধরে ইটস নট 15 বছর ইট ইজ সিন্স 1990 আমরা হঠাৎ করে দেখি যে ব্যবসায়ী ব্যুরোক্রেট এরা আসা শুরু করছে হলো রাজনীতিতে ওয়াই এবং রাজনীতিবিদরা কেন তাদেরকে অ্যাক্সেস দিচ্ছে সে তো তার মাথার মধ্যে কিন্তু সবসময় তার ইন্ডাস্ট্রি আগে ঠিক রাখতে হবে এবং এই জন্যই তো এসব ক্ষতিগুলি হলো আমাদের কিন্তু আজকে যদি প্রশ্ন করি যে বিজিএমইএ এফবিসিসিআই বিকেএমইএ যে কথাগুলো বলছিলেন বাংলাদেশ ব্যাংক এমনকি সমস্ত প্রতিষ্ঠান যখন ব্যবহার হয়েছে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি সেই ব্যবহার হওয়াটা দায় কার আসলে সরকার রাজনীতিবিদ ইট ইজ টোটালি পলিটিশিয়ানদের এবং ওনাদের কোনো অবস্থাতে ব্যুরোক্রেটকেও ইনভাইট করা উচিত হয় নাই এবং রাজনীতিবিদদেরকেও ব্যবসায়ীদেরকেও কিন্তু ইনভাইট করা উচিত হয় নাই আজকে এই দুই গ্রুপকে ইনভাইট করে কিন্তু রাজনীতি অরিজিনাল যারা পলিটিশিয়ান তারাই কিন্তু এখন সেই দলে তাদের কিন্তু মনে করেন কিনা যে আবার যখন নির্বাচিত সরকার আসবে আবার যদি সেটাই হয় তাহলে তো আমরা কিন্তু সেই আগের জায়গায় চলে যাব সো ইট ইজ দেয়ার রেসপন্সিবল এখানে তো আমি ডিকটেট করতে পারবো না পলিটিক্যাল পার্টিদেরকে আপনি একে নেন ওকে নেন আই ক্যানট ইট ইজ নট মাই জব থেকে আমাদের বের হতে হবে ওনাদের মাথার মধ্যে আসতে হবে যে উই শুড নট ব্রিং দ্য ব্যবসায়ী এবং ব্যুরোক্রেট আনাই উচিত না ব্যবসায়ীকে ব্যবসায়ী করতে দিবে উনি ওনাদের পলিসির জায়গায় ওনারা থাকবে ইকোনমিস্টের জায়গায় থাকবে শিক্ষকের জায়গায় ব্যুরোক্রেটের জায়গায় থাকবে আজকে এই দেশে আমি এখনো বলি উই আর এ রেজিলেন্ট নেশন আমরা কিন্তু খারাপ জিনিস মনে রাখতে পারি না আমরা কি হয়েছে অতীত আমরা কিন্তু সেকেন্ডে ভুলে যাই এবং এটা কিন্তু একটা পজিটিভ সাইড এবং আমরা কিন্তু বর্ন এন্টারপ্রেনার
বাংলাদেশের মানুষের ক্যারেক্টার, আমরা কিন্তু কেউ সেভার না, উই আর এ স্পেন্ডার। আমাদের কিন্তু ওয়ার্কিং ক্লাস কিন্তু খুব ফাস্ট কুইক লার্নার। এই যে জিনিসগুলো, এবং আমাদের চাহিদা কম, মানে আমার কথা না, আমার ইট ইজ নট যে আমি ব্যবসায়ী, আমি এর জন্য মানে আমার চাহিদা, নো, আই এম টকিং অ্যাবাউট দ্য জেনারেল পিপল এক্সপেকটেশন ইজ ভেরি লিমিটেড। এটা কিন্তু পলিটিশিয়ানদেরকে সাকসেসফুল করার জন্য সবচেয়ে বড় নেয়ামত, গিফটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু ওনারা এটাকে ইউজ করতেছেন না, ওনারা এটাকে মিসইউজ করতেছেন। জি আনোয়ার পারভেজ, আমি একটু বলবো যে ছোট ছোট করে আমাদের যেহেতু সময় শেষ, যে আমরা বিনিয়োগ নিয়ে এক ধরনের স্থবিরতা রয়েছেই, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, আমরা নতুন জব তো আরও পরের ব্যাপার, তো সব মিলিয়ে আসলে মনে করেন কিনা যে ইন্টারিম গভর্নমেন্ট, মানে আপনি একটু আগে বলছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট থাকলে আস্থা বা এই ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গাগুলো রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত হবে না, এরকম কিছু আপনি বলার চেষ্টা করছিলেন? দেখেন, সবাই কিন্তু একটা মাঝে মাঝে কিন্তু ব্যবসায়ী যে সবসময় দৌড়াবে এমন কিছু না, মাঝে মাঝে কিন্তু সময় নেয় তাকে ইঞ্জিনিয়ারিং করার জন্য, এটা সময় লাগে, অথবা অবজার্ভ করে, সিচুয়েশন বুঝে, অপরচুনিটি খুঁজে, কম্পিটিটিভ কিনা সেই সব জিনিসগুলি কিন্তু ভাবে, দেন ইট কামস আউট। হয় কি, ইন্টারিম গভর্নমেন্টের সময় পলিসিগুলি আদৌ পলিটিক্যাল গভর্নমেন্টগুলি রাখবে কি রাখবে না, ইকোনমিক পলিসিগুলি, সেটা কিন্তু কেউ কোনো ব্যবসায়ী শিওর হতে পারে না। এই জন্য তাকে অপেক্ষাই করতে হয় যে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে, কে আসতেছে এবং সে কী ধরনের, সে কতটুকু এগুলিকে রাখতেছে বা সে রাখবে, সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, এবং ওই পর্যন্ত সে অপেক্ষা করবে। বাট তার জন্য ইম্পর্টেন্ট ইন্টারিমের সময় যে সে যে জায়গায় আছে সেটাকে অন্তত সাস্টেনেবল করে, সেটা যাতে আরও স্ট্রং হয়, যাতে করে পরবর্তীতে যখন সে পা দিবে তখন তার যাতে সেই জিনিসটা ভাবতে না হয়, সে যাতে তখন অলরেডি হি ইজ রেডি ফর ইট। কিন্তু এখন বর্তমান অবস্থায় আমরা সেই জায়গায় শঙ্কা যে আমরা এই জায়গায় থাকতে পারবো নাকি পারবো না। এটার জন্য হোয়াট উই আর ট্রাইং টু ডু, আমরাও কিন্তু সাহায্য করতে চাই, কারণ উই ডোন্ট ওয়ান্ট এই সরকার ফেল করুক, আমরা কিন্তু চাই না, আমরা কিন্তু চাই সরকার শুড বি সাকসেসফুল। এই জন্য আমরা অনেকগুলো রিফর্ম নিয়েছেও তারা, এই জন্য আমরা নিজেদের থেকে কিন্তু এখন কাজ শুরু করেছি, আমরা পেপার রেডি করছি, এবং উই হোপ দ্যাট বাই নেক্সট মান্থ, মার্চের 10 তারিখের দিকে আমরা প্রধান উপদেষ্টার সাথে আগে দেখা করব, আমরা যারা ডিফারেন্ট সেক্টরের যারা লিডার আছে, আমাদের পেপার নিয়ে ওনাকে আমরা একটা দেখাবো। দেন আমরা নেক্সট মান্থের থেকে এরপরে 1 সপ্তাহ পর উই গো উইথ এ সেমিনার, যেখানে ওনাদেরকে আমরা ইনভাইট করব এই সেক্টর ভিত্তিতে, যেই ধরনের সেগমেন্ট আমরা করেছি, যেমন বললাম আইন শৃঙ্খলা একটা আছে, এনার্জি, হ্যাঁ, আরেকটা ব্যাংকিং, আমরা প্রফেশনালদেরকে ইনভাইট করব, আমরা ইকোনমিস্ট ইনভাইট করব, একটা সমাধানের ডাইরেকশন একটা আমরা সবাই মিলে পাই, এবং ম্যানুফ্যাকচারার ক্যান ফিল কনফিডেন্ট যে ইয়েস উই ক্যান ওয়ার্ক ইট আউট। অসংখ্য ধন্যবাদ জানাই আনোয়ার আলম চৌধুরী পারভেজ, আমরাও আশা করব যে এই কনফিডেন্সটা আসলে সবার ফিরে আসুক। আজকের এই আলোচনায় আপনি সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যেও, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যবসার পরিবেশ, ব্যবসার আস্থা নিয়ে। আমরা জানি যে বেসরকারি খাত নানা রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, এরপরও আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার যে চেষ্টাগুলো করছে, যে সংস্কার উদ্যোগগুলো নিয়েছে, তাদের সেই আলোচনার মধ্য দিয়ে একটা চমৎকার সমাধানের পথ আসলে খুঁজে পাওয়া যাবে এবং ব্যবসায় গতিশীলতা আসবে, ব্যবসার পরিবেশ স্বাভাবিক হবে, মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে, ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরে আসবে। সেই প্রত্যাশা জানিয়ে আজকের অর্থনীতি ভাবনা আমরা এখানে শেষ করছি। আগামী সপ্তাহে নতুন অতিথি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।